আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে কালো আইনের দিন শেষ, ছাড়তে হবে অবৈধ দখলীয় সম্পত্তি। কিভাবে কালো আইনের দিন শেষ হয়ে গেল এবং অবৈধ দখলদার কেন সম্পত্তি ছেড়ে দিবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, কালো আইনের দিন শেষ কেন বললাম? কালো আইন বলতে আমরা যেটি বুঝি তামাদি আইনের 28 ধারা। এই তামাদি আইনের 28 ধারা বাংলাদেশের কিছু মানুষকে প্রভাবশালী করেছে আর কিছু মানুষকে একদম ছন্নছাড়া করে দিয়েছে। ভূমি থেকে তাদেরকে বঞ্চিত করে পেশি শক্তির বলে, রাজনৈতিক দাপটে, অর্থের বলে, প্রশাসনের বলে তারা সাধারণ জনগণের জমি এই 28 ধারার বুনিয়াদেই কিন্তু তারা দখল করে রেখেছিল। কেন বলছি এই কথা? তামাদি আইনের 28 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি 12 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে থাকে, তাহলে 12 বছর পরে এই জবরদখলকারী বিরোধী দখল হয়ে যায় এবং তার ওই সম্পত্তিতে মালিকানা জন্মায় এবং যিনি সম্পত্তির প্রকৃত মালিক তার আদালতে মকদ্দমা দেওয়ার যে অধিকার সেটি তিনি হারিয়ে ফেলেন। কারণ তিনি 12 বছরের ভিতরে আদালতে মকদ্দমা দিতে পারেন নাই, থানায় মকদ্দমা দিতে পারেন নাই, কোনো জায়গায় অভিযোগ করতে পারেন নাই, জমির কোনো খোঁজ খবর নিতে পারেন নাই। এই কারণে তিনি আদালতে মকদ্দমা দেওয়ার অধিকার হারিয়ে ফেলবেন এবং ওই জমি থেকে তার যে মালিকানা, সেই মালিকানাও তিনি হারাবেন। এমন একটি আইন যেটি তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে। কিন্তু যিনি জবর দখলকারী, তিনি এই তামাদি আইনের 28 ধারার যে পাওয়ার, যে ক্ষমতা, এই ক্ষমতাই কিন্তু তিনি এই সম্পত্তিটি ভোগ দখলে রেখেছিলেন এবং তিনি রাজনৈতিক প্রভাবে, অর্থের বলে, মাস্তানি করে, গুন্ডামি করে তিনি ওই জমির মালিককে থানায় যেতে দেন নাই, আদালতে মামলা করার জন্য দেন নাই, হুমকি দামকি দিয়েছেন এবং জীবন নাশের হুমকিও কিন্তু অনেককে দিয়েছেন। যার ফলে জমি ছেড়ে, জমির প্রকৃত যিনি মালিক তিনি তার নিজস্ব এলাকা ছেড়ে অন্য কোনো জেলায় গিয়ে বসবাস করেছেন। আজকে সেই দিন চলে আসছে যে সেই কালো আইনের দিন শেষ হয়ে গেছে। সরকার পরিবর্তন হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তামাদি আইনের 28 ধারা কোণঠাসা হয়ে গেছে, কারণ তামাদি আইনের 28 ধারার কথা এখন আর কেউ বলবে না। কেন বলবে না? প্রচলিত আইনের সাথে আরও একটি আইন কিন্তু সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই আইনের যে 8 ধারা রয়েছে, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার, এই 8 ধারায় স্পষ্ট করে বলা আছে, কোনো ব্যক্তি যদি জমিতে ভোগ দখলে থাকে তাহলে তার 100% দলিল দলিলাদি থাকতে হবে। তো দলিল দলিলাদি বলতে জমির দলিল, যা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, জমির গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, শক্ত একটি ডকুমেন্টস, এই দলিল সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হয়। তো জবরদখলকারীর কাছে তো সেই দলিল নাই। আবার যদি রেকর্ডীয় মালিক হয়ে থাকে, বংশ পরম্পরায় সেই সিএস খতিয়ান থেকে যদি খতিয়ান মূলে মালিক হয়, সেটিও জবরদখলকারীর কাছে থাকতে হবে। অথবা আদালত কর্তৃক সেই তামাদি আইনের 28 ধারার বুনিয়াদে যদি কোনো জাজমেন্ট থেকে থাকে, সেটিও থাকতে হবে। অথবা তার নামে একটি রেকর্ড খতিয়ান থাকতে পারে, তিনি খাজনা দিয়েছেন, নামজারি থাকতে পারে। এই কাগজগুলি না থাকলে তার জমি 100% ছেড়ে দিতে হবে। কোনো অজুহাত কাজে লাগবে না, কোনো অজুহাত কাজে লাগবে না। বর্তমান সময়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে বিধিমালা, সে বিধিমালাও কিন্তু গেজেট আকারে, প্রজ্ঞাপন আকারে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এটি অনতিবিলম্বে সম্পূর্ণভাবে কার্যক্রম প্রত্যেকটা আদালতে শুরু হবে। কিছু কিছু আদালতে, কিছু কিছু জেলাতে কিন্তু মামলা গ্রহণও করছে।
তাহলে এই যে জমির কাগজপত্র না থাকলে দখল ছেড়ে দিতে হবে। আপনি 40 বছর দখলে থাকেন, আর 50 বছর দখলে থাকেন, আর 100 বছর দখলে থাকেন, তাতে আইনগত দিক থেকে, ভূমি মন্ত্রণালয়ের দিক থেকে কিছু যায় আসে না। জমির মালিকানা পেতে হলে আপনাকে দলিল দলিলাদি 100% থাকতে হবে। তামাদি আইনের 28 ধারায় কেউ এইভাবে জমির মালিকানা পেয়েছে এটা আমি জানি না, হয়তো পেতেও পারে। যদি কেউ পায় তাহলে সেই সম্পত্তির মালিকানার কাগজ হিসাবে তাকে সেই দখলীয় সম্পত্তিতে কিন্তু সেই জাজমেন্ট দেখাতে হবে। না দেখাতে পারলে জমি ছেড়ে দিতে হবে। সেজন্যই বলা হয়েছে যে কালো আইনের দিন শেষ। দখল 100% ছেড়ে দিতে হবে, অবৈধ দখল 100% ছেড়ে দিতে হবে। আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে আপনারা জানেন মোট 6টি জরিপ হয়েছে। একটি হচ্ছে সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে, আর একটি হচ্ছে এসএ খতিয়ান, সেটি হচ্ছে স্টেট একুজেশন, আর একটি হচ্ছে বিআরএস বাংলাদেশ রিভিউশনাল সার্ভে, কোনো কোনো জায়গায় আরএস খতিয়ান রিভিউশনাল সার্ভে। চর এলাকায় দিয়ারা জরিপ, সিটি এলাকায় সিটি জরিপ, এই 6টি হয়েছে। একটি জরিপ কিন্তু আবার চলমান রয়েছে, সেটি হচ্ছে স্যাটেলাইট জরিপ, যেটি বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও পূর্বের ভূমিমন্ত্রী যারা ছিলেন তারাও কিন্তু যে কথা বলেছেন, এবং আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা হাসান আরিফ সাহেব, তিনিও কিন্তু বলেছেন 1 ইঞ্চি সম্পত্তি যেন সাধারণ জনগণের সম্পত্তি সরকারের নামে বিডিএস জরিপে অন্তর্ভুক্ত না হয়, সরকারি কোনো সম্পত্তিও যেন সাধারণ জনগণের নামে অন্তর্ভুক্তি না হয়, একজনের সম্পত্তি যেন আর একজনের নামে অন্তর্ভুক্তি না হয়। এই বিষয়টা সুন্দরভাবে কিন্তু পর্যালোচনা করে জরিপ করার কথা বলা হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে বিগত সরকারে এই বিডিএস জরিপে প্রচারণার খুব অভাব ছিল, যার ফলে এলাকার মানুষজন জানতো না, এবং কখন জরিপকারকরা এসে জরিপ করে চলে যেত সেটি জমির মালিকরা না জানার ফলে এলাকার কিছু কুচক্রী মহলের তঞ্চকতা করে, প্রতারণা করে তারা তাদের নামে জরিপ করে নিত। সেই সুযোগটি আর দেওয়া হবে না। যার সম্পত্তি তার নামেই বিডিএস জরিপ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগে মূল মালিকের যে ডকুমেন্টস রয়েছে, জরিপ খতিয়ান, পূর্বের খতিয়ান, নামজারি, এগুলি দেখে তারপরে এই বিডিএস জরিপ করা হবে। এতেই কিন্তু বোঝা যায় যে সম্পত্তি এখন আর এই একজনের সম্পত্তি আর একজন কোনোভাবেই ভোগ দখলে রাখতে পারবে না। রাখতে হলে উপযুক্ত মালিকানার চেইন ঠিক রেখে দলিল দলিলাদি দিয়ে জমির মালিকানা প্রমাণ করতে হবে, অন্যথায় জমি ছাড়তে হবে। আশা করি এই বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।